গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 15 সেপ্টেম্বর সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দোলাইয়ে একই দিনে 3 মণ্ডলে 237 জন রোগীর মধ্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বন্টন করা হয়। নিহার রঞ্জন দাসের উদ্যোগে পৃথক পৃথক মণ্ডলে আনুষ্ঠানিকভাবে চেক বন্টন করেন বিধায়ক সহ দলীয় নেতৃত্ব। রবিবার সকাল 10টায় বড়জালেঙ্গা মণ্ডলে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের চেক বন্টন করা হয়। অপরদিকে দুপুর 12টায় দলাই নরসিংহপুর মণ্ডলে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বন্টন করা হয়। এদিকে বিকেল 3টায় পালংঘাট মণ্ডলে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বন্টন করা হয়। মণ্ডল সভাপতি অপূর্ব দাসের উপস্থিতিতে রোগীদের হাতে চেক তুলে দেওয়া হয়। চেক বন্টন অনুষ্ঠানে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, বর্তমান সরকার সমাজের হিতে কাজ করছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সমাজের প্রতিটি স্তরের উন্নয়ন হচ্ছে। বিশেষ করে জটিল রোগের আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে। এতে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান বিধায়ক নিহির দাস। আগামী দিনেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। পরবর্তী খবরটি হল, প্রবল ভূমিকম্পের আতঙ্কে তেজপুর শহরের এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবারের এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গেছে, তেজপুর শহরের প্রধান ডাকঘরের পাশ দিয়ে গারওয়ানপট্টি সংযোগী রাস্তায় অবস্থিত অনন্ত কমপ্লেক্সের একেবারে লাগানো একটি দোতলা বাড়িতে বসবাস করতেন ইয়াসমিন খানম। ভূমিকম্পের সময় তিনি নিজের কক্ষে শুয়েছিলেন। হঠাৎ প্রবল কম্পনে গোটা ভবনটি কেঁপে ওঠে। চারদিকে হইচই শুরু হলে আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। পরবর্তী খবরটি হল, বদরপুর থানা এলাকার বগলিগলে রবিবারের মুষলধার বৃষ্টিতে ভূমিধসের ঘটনা ঘটল। এতে দুটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন বগলিগুল, সামাদারগুল, মুকাম, লাগোয়া, কাজল রানী ও কুকিবাড়ির আসাবুদ্দিন। ভূমিধসের ফলে গড়বাড়ির ব্যাপক ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। খবর পেয়ে এসডিআরএফের সদস্যরা সরজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য পরামর্শ দেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হল, বরাকবঙ্গের ডিপ্লোমা কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল 18 সেপ্টেম্বর। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের তত্ত্বাবধানে দূরশিক্ষা কেন্দ্র পরিচালিত বাংলা ভাষা ডিপ্লোমা পাঠ্যক্রমের 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রবিবার একযুগে শিলচর, হাইলাকান্দি ও শ্রীভূমি কেন্দ্রে সম্পন্ন হয়েছে। এদিন রাজ্যের 2 উপত্যকার বিভিন্ন স্থান থেকে 580 জন আবেদনকারী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। আগামী 18 সেপ্টেম্বর এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এবং তা বরাকবঙ্গ.in ওয়েবসাইটে পাওয়া যাবে। বরাকবঙ্গের দূরশিক্ষা কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক এক প্রেস বার্তায় জানিয়েছেন। পরবর্তী খবরটি হল, ভারী বৃষ্টিপাতের ফলে 6 নং জাতীয় সড়কের মেঘালয়ের রাতাছড়ায় ফের সংঘটিত হল ভূমিধসের ঘটনা। আর এতে প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল যান চলাচল। 1 ঘন্টার পর যান চলাচল শুরু হলেও স্বাভাবিক হয়ে ওঠেনি। রাতাছড়ায় 2টি স্থানে নেমে এসেছে ভূমিধস। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার লাইফলাইন খ্যাত 6 নং জাতীয় সড়কে ফের একবার ভূমিধসের ঘটনা সংঘটিত হয়েছে রবিবার। প্রাপ্ত খবর মতে এদিন সকালের দিকে ঘটেছে ভূমিধসের ঘটনা। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার রাতাছড়ায় 2টি স্থানে পাহাড় থেকে মাটি, পাথর সহ ছোট ছোট গাছপালা রাস্তার উপর নেমে আসে। একটি স্থানে পাহাড়ি মাটিসহ রাস্তার উপর নেমে আসে একটি বাসযার। এতে প্রায় 1 ঘন্টা রাস্তা বন্ধ ছিল।
যাতায়াত করতে পারেনি কোনো যানবাহন। পরে বাঁশ কেটে যান চলাচলের ব্যবস্থা করা হয়। সূত্র বলছে দ্বিতীয় ঘটনা ঘটে রাতাছড়ার পুলিশ চেকপয়েন্টের অদূরে। রাস্তার অর্ধেরও বেশি অংশ জুড়ে খসে পড়ে পাহাড়ের একাংশ। এতে বিপর্যস্ত হয় স্বাভাবিক যান চলাচল। যদিও পুরো রাস্তা জুড়ে ধস পতন না হওয়ায় কোনো মতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল অব্যাহত ছিল। সূত্র বলছে ধস নেমে আসা দুটি স্থানে পাশ দিয়েই বর্তমানে যানবাহন চলাচল করছে। বাঁশ কাটা ছাড়া ধস সাফাই করা হয়ে ওঠেনি। এই রুট দিয়ে স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সূত্র বলছে বৃষ্টি যেভাবে অব্যাহত রয়েছে তাতে ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা রয়েছে। ধস নামতে পারে এই রুটের সোনাপুর রাতাছড়া অংশের অন্যান্য স্থানেও। পরবর্তী খবরটি হলো অসম তথা ভারতে নেপালের মতো পরিস্থিতি হবে। এই বিস্ফোরক মন্তব্য করেছেন রাইজল দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। তিতাবরে এক দলীয় কর্মী সভায় যোগ দিয়ে অখিল গগৈ বলেন, বিজেপি সরকার বিভিন্ন জনবিরোধী নীতি চালু করেছে। এতে অসন্তুষ্ট দেশের মানুষ। নেপালের জেনজির মতো বিদ্রোহ হতে পারে অসম তথা ভারতেও। দলীয় কর্মী সভায় বিধায়ক অখিল গগৈ বলেন, বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে আভাস মিলছে যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের পুনরাবৃত্তি হবে এই রাজ্য তথা দেশে। মানুষের মনে ক্ষোভের উদ্গীরণ হবে। অখিল এদিন বিস্ফোরক মন্তব্য করলেও একাধিক ইস্যুতে কাঠগড়ায় তুলেন বিজেপিকে। তিনি বলেন, শাসক দলের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হচ্ছে দেশে। দেশের জনগণ সহ হিন্দু সমাজ অসন্তুষ্ট। গেরুয়া বসনে যে মানুষের গড় চলে না, সেই মন্তব্য করেছেন অখিল গগৈ। পরবর্তী খবরটি হলো অক্টোবর মাস কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য স্বস্তির কারণ হতে পারে। মিডিয়ার রিপোর্ট অনুসারে সরকার দীপাবলির আগে দুটি বড় ঘোষণা করতে পারে। প্রথমত মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ বৃদ্ধি, এবং দ্বিতীয়ত দীর্ঘকাল ধরে ঝুলে থাকা অষ্টম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি। যদি এটি ঘটে তাহলে প্রায় 1.2 কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এর সরকারি সুবিধা পাবেন। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা 55% মহার্ঘ ভাতা পাচ্ছেন। সর্বশেষ তথ্যের ভিত্তিতে অনুমান করা হচ্ছে যে সরকার এতে 3% বৃদ্ধির ঘোষণা করতে পারে। এই সংশোধনী 2025 সালের জুলাই থেকে কার্যকর হবে। অর্থাৎ কর্মীরা অক্টোবরের বেতন বা পেনশনের শেষ 3 মাসের বকেয়াও পেতে পারেন। উল্লেখ্য, সরকার প্রতি বছর দুবার ডিএ সংশোধন করে। প্রথমত জানুয়ারি থেকে জুন হোলির আগে এবং দ্বিতীয়ত জুলাই থেকে ডিসেম্বর দীপাবলির আগে। এই বছর দীপাবলি 20-21 অক্টোবর এবং মনে করা হচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহে এই ঘোষণা করা হবে। গত বছরও সরকার 16 অক্টোবর ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল। কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে এখন সবচেয়ে বড় আলোচনা হচ্ছে অষ্টম বেতন কমিশন নিয়ে। 2025 সালের জানুয়ারিতে সরকার কমিশন গঠনের ইঙ্গিত দিয়েছিল, কিন্তু এখনো এর বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এখন জল্পনা চলছে দীপাবলির আগে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পরবর্তী খবরটি হলো ভারতের জমিতে অনুপ্রবেশকারীদের আগ্রাসন কোনোভাবেই সহ্য করা হবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গলদৈয়ে অনুষ্ঠিত এক জনসভায় অংশ নিয়ে ঘোষণা করেছেন। তিনি বলেন যে অনুপ্রবেশকারীদের আগ্রাসন থেকে দেশের 1 ইঞ্চি জমিও উদ্ধার করা হবে। অনুপ্রবেশকারীর পৃষ্ঠপোষকদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন যে অনুপ্রবেশকারীদের রক্ষণাবেক্ষণ করা অপশক্তিরা যতই চেষ্টা করুক না কেন প্রাণ দিয়ে হলেও তাদের প্রতিহত করা হবে। শ্রী মোদী অনুপ্রবেশকারীদের বেআইনি দখল থেকে প্রায় 1 লক্ষ বিঘা জমি উদ্ধার করার জন্য রাজ্যের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করেন। পরবর্তী খবরটি হলো হাইলাকান্দির লালা বিলাইপুর থেকে সরকারি চাল উদ্ধার করল শ্রীভূমি পুলিশ। এদিন পুলিশের অভিযানে ধরা পড়ে এক চোর, সেই সঙ্গে আটক করা হয় লরিও। লরিটি শ্রীভূমি সদর থানায় নিজেদের হেফাজতে নিয়ে যায় পুলিশ। জানা গেছে বাহরশালের টুলগেটের সামনা থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে লরি চালক ও সহচালকের
অনুপস্থিতিতে AA01 DC 5547 নম্বরের লরিটি দরজার লক ভেঙে ফিল্মি কায়দায় লরিটি চুরি করে নিয়ে যায় চোর। লরি মালিক পাকরশাল গ্রামের ফখরুল ইসলাম জানান, লরিতে বোঝাই ছিল FCI এর 610 বস্তা চাল। চালগুলি বাঙ্গা থেকে নিলামবাজার নিয়ে যাওয়ার সময় গভীর রাত হওয়ায় লরিটি দাঁড় করিয়ে রাখা হয় বাকরশাল টোলগেটের কিনারে। তারই মধ্যে ঘটে যায় চুরির কাণ্ড। চোরের দল চালসহ লরিটি গভীর রাতে চুরি করে নিয়ে গেলেও পরে বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়ে। সঙ্গে সঙ্গে চাল এবং লরি চুরির ঘটনাটি সামাজিক মাধ্যমে প্রচার হয়ে যায়। পরে লরির মালিক ফখরুল ইসলাম স্থানীয় করিমগঞ্জ সদর থানায় এক এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে সফলতা লাভ করে।